হ্যালো দোস্ত, কল্পনা করো জীবনে হেরে যাওয়া এক লোক নিজের ক্রাশকে ইমপ্রেস করতে গিয়ে এমন এক দ্বীপে আটকা পড়ে যেখানে মানুষের আকার তার আঙ্গুলের চেয়েও ছোট। ভাবা যায়? আর সেখানেই তার কিছু অদ্ভুত কাণ্ড কারখানার কারণে সে হয়ে ওঠে সবার চোখে এক মহানায়ক। গল্পের শুরু হয় গ্যালিভার নামের এক লোককে দিয়ে। প্রতিদিনের মতো সে নিজের খেলনাগুলোর সঙ্গে এমন ভাবে কথা বলতে থাকে যেন সে কোনো সুপারহিরো। এরপর মাইক্রোওয়েভে সস্তা কফি গরম করে আর গোসল করার সময় নিজের পছন্দের রক মিউজিক চালিয়ে নাচতে থাকে। প্রস্তুত হয়ে সে নিউ ইয়র্ক ট্রিবিউন অফিসে পৌঁছে যায়। সেখানে সে প্রায় 10 বছর ধরে কাজ করছে, কিন্তু এত বছর কাজ করার পরও তাকে সব সময় ছোটখাটো অফিসের কাজই দেওয়া হয়। মাঝে মাঝে তার মনে হয় তার এত পরিশ্রম কেউ কখনো লক্ষ্যই করে না। একদিন অফিসে তার পরিচয় হয় নতুন কর্মী ড্যানের সঙ্গে। খুব অল্প সময়েই দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। গ্যালিভার ড্যানের সিনিয়র হওয়ায় ড্যান তাকে যথেষ্ট সম্মান করে, কিন্তু আত্মবিশ্বাসের অভাবে গ্যালিভার কখনোই বসের মতো আচরণ করতে পারে না। একদিন তারা দুজন পুরো অফিসে চিঠিপত্র আর পার্সেল পৌঁছে দিচ্ছিল। এ সময় তারা গ্যালিভারের বহু বছরের ক্রাশ ডার্সি সিলভারম্যানের কেবিনের পাশ দিয়ে যায়। গ্যালিভার অনেক বছর ধরেই ডার্সিকে পছন্দ করে, কিন্তু কোনোদিন সাহস করে তার সঙ্গে কথা বলতে পারেনি। ডার্সিকে দেখা মাত্রই সে ভীষণ নার্ভাস হয়ে পড়ে, আর ড্যানও বিষয়টার সঙ্গে সঙ্গে বুঝে ফেলে। সেদিনই ড্যান জানতে পারে যে তার প্রমোশন হয়ে গেছে, যদিও সে অফিসে যোগ দিয়েছে মাত্র কিছুদিন আগে। অন্যদিকে গ্যালিভার, যে 10 বছর ধরে একই অফিসে কাজ করছে, তাকে আজ পর্যন্ত কেউ ঠিকমতো গুরুত্বই দেয়নি। ড্যান স্পষ্টভাবে বলে গ্যালিভারের কখনো উন্নতি হয় না, কারণ সে সবসময় ভয় পায় এবং নিজেকে সামনে এগিয়ে আনতে পারে না। এই কথা শুনে গ্যালিভার মন খারাপ করে বাইরে চলে যায়। বাইরে হাঁটতে হাঁটতে সে দেখে ডার্সি এখনো অফিসে কাজ করছে। অনেক সাহস জোগাড় করে সে ডার্সির ক্যাবিনে ঢোকে। সে ভেবেছিল তার সঙ্গে কিছু কথা বলবে, কিন্তু ভেতরে ঢুকতেই ভয়ে তার সব কথা গুলিয়ে যায়। শেষ পর্যন্ত সে হঠাৎ করে ট্রাভেল রাইটিং এর একটি ফর্ম চেয়ে বসে। ডার্সি একটু অবাক হয়, কিন্তু হেসে জিজ্ঞেস করে তার কি সত্যি ট্রাভেল জার্নালিজমে আগ্রহ আছে। ভয় পেতে পেতেই গ্যালিভার হ্যাঁ বলে দেয়। সেদিন রাতে গ্যালিভার বাড়ি গিয়ে নিজের অ্যাসাইনমেন্ট বানাতে বসে, কিন্তু নিজে লেখার বদলে সে ইন্টারনেট থেকে অনেক লেখা কপি পেস্ট করে ফেলে। পরের দিন যখন সে নিজের পেপার ডার্সিকে দেয়, তখন সেটা পড়ে ডার্সি খুব খুশি হয়ে যায়। তার মনে হয় গালিভার খুব ভালো লিখতে পারে, তাই সে গালিভারকে প্রথম আসল কাজ দেয়, বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে একটি রিপোর্ট তৈরি করার। এই জায়গাটি রহস্যজনকভাবে মানুষ নিখোঁজ হওয়ার জন্য বিখ্যাত। গালিভার ডার্সিকে ইমপ্রেস করার জন্য সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। ডার্সি তার সব ডকুমেন্ট তৈরি করে দেয় এবং একটি নৌকার ব্যবস্থাও করে দেয়। পরদিন সকালে গালিভার বারমুডায় পৌঁছে যায়। সেখানে একজন লোক তাকে একটি অটোমেটিক নৌকা দিয়ে বলে নৌকা চালানো খুব সহজ। এরপর নৌকায় উঠে গালিভার পুরো আত্মবিশ্বাস নিয়ে যাত্রা শুরু করে। প্রথম কয়েক ঘন্টা সে আনন্দের সঙ্গে সমুদ্র দেখতে থাকে, ম্যাগাজিন পড়ে, ছবি তোলে এবং নিজেকে খুব সাহসী মনে করতে থাকে। এসব করতে করতেই হঠাৎ করে তার ঘুম পেয়ে যায়। কিন্তু যখন তার ঘুম ভাঙে, তখন আবহাওয়া পুরোপুরি বদলে গেছে। আকাশ একেবারে কালো, চারিদিকে প্রচন্ড বাতাস, আর সামনে বিশাল এক ঢেউ। সমুদ্রের ভয়ঙ্কর ঝড় দেখে গালিভার ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি লাইফ জ্যাকেট পরে নেয়। কিন্তু সে আর কিছু করার আগেই বিশাল এক ঢেউ তার ছোট্ট নৌকাটিকে উল্টে দেয় এবং তাকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যায়। ঝড়ের উত্তাল পানি তাকে গোল গোল ঘুরিয়ে নিচের দিকে টেনে নিয়ে যেতে থাকে, আর হঠাৎ করেই চারপাশ অন্ধকার হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে বুঝতে পারে সে নিজের শরীর একটুও নাড়াতে পারছে না। তার মনে হয় তার হাত পা দড়ি দিয়ে বাঁধা, আর নিচে শুধু বালু। অনেক কষ্টে সে নিজের মাথা একটু উপরে তোলে। সে দেখে তার বুকের উপর দাঁড়িয়ে আছে অনেক ছোট ছোট মানুষ। তাদের উচ্চতা প্রায় 3 ইঞ্চি। তাদের মধ্যে সবচেয়ে বেশি সাজানো পোশাক পরা একজন সামনে এগিয়ে এসে নিজের পরিচয় দেয়। সে জানায় তার নাম এডওয়ার্ড, আর সে লিলিপুটের কমান্ডার। একথা বুঝতে পারার পর গ্যালিভার চারদিকে তাকিয়ে দেখে শত শত ছোট ছোট সৈন্য তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কিন্তু অজ্ঞান আর বিভ্রান্ত থাকা অবস্থায় গালিভার একটু নড়ে ওঠে, আর তার নড়তি সব দড়ি ছিঁড়ে যায়। সে উঠে দাঁড়ায় এবং ভাবতে থাকে হয়তো সে কোনো স্বপ্ন দেখছে, তাই সে চোখ বন্ধ করে ফেলে, এই ভেবে যে আবার চোখ খুলেই হয়তো স্বপ্নটা শেষ হয়ে যাবে। কিন্তু এডওয়ার্ড রেগে গিয়ে সৈন্যদের আক্রমণ করার আদেশ দেয়। মুহূর্তের মধ্যেই ছোট ছোট তীর গালিভারের দিকে ছুটে আসে।
এতে গালিভার পিছনে পড়ে যায় এবং আবারও অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে সে নিজেকে দেখতে পায় একটি বিশাল কাঠের গাড়ির উপর দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পড়ে আছে। সেই গাড়িটিকে অসংখ্য ছোট ছোট সৈন্য টেনে লিলিপুট শহরের দিকে নিয়ে যাচ্ছে, আর ছোট ছোট মানুষ বেরিয়ে এসে এই রাক্ষস মানুষটিকে দেখতে থাকে। কেউ কেউ ছাদে উঠে দাঁড়িয়ে এটা দেখে মজা নিতে থাকে। কিছুক্ষণ পর গালিভারকে লিলিপুটের রাজার সামনে হাজির করা হয়। রাজা নিজের ছোট সিংহাসনে বসে তাকে দেখছিলেন, আর তার মেয়ে প্রিন্সেস ম্যারির সামনে এগিয়ে এসে গালিভারের জন্য উদ্বেগ প্রকাশ করে। সে এডওয়ার্ডকে জিজ্ঞেস করে এত কঠোর আচরণ করার কি দরকার, কিন্তু এডওয়ার্ড যে শুরু থেকে গালিভারকে দেখে হিংসা করছিল, রাজাকে মিথ্যা বলে যে গালিভার শত্রু রাজ্য থেকে এসেছে এবং পুরো রাজ্যের জন্য সে একটি বড় হুমকি হতে পারে। ভীত গলায় গালিভার ধীরে ধীরে জিজ্ঞেস করে সে আসলে কোথায় এসেছে। তখন রাজার সেক্রেটারি গর্বের সঙ্গে জানায় সে এখন পৃথিবীর সবচেয়ে মহান সাম্রাজ্য লিলিপুটে দাঁড়িয়ে আছে। পরের দিন গ্যালিভারকে একটি বড় পাথরের নিচে রাখা হয়। জায়গাটি পুরোপুরি কারাগার না হলেও তাকে নজরবন্দি করে রাখার জন্য বিশেষভাবে তৈরি করা হয়। সেখানে হোরেশিও নামে এক লোকের সাথে তার পরিচয় হয়। হোরেশিও অনেক শান্ত ও ভালো মনের মানুষ ছিল। হোরেশিও গ্যালিভারকে বলে এডওয়ার্ড তাকে শাস্তি দিয়েছে কারণ সে প্রিন্সেস ম্যারিকে ভালোবাসতো বলে। এর কিছুক্ষণ পরেই এডওয়ার্ডও সেখানে চলে আসে এবং গালিভারকে হুমকি দিয়ে বলে চাইলে সে তাকে সারা জীবন বন্দি করে রাখতে পারে। এভাবেই এডওয়ার্ড তাদের দুজনকে ভয় দেখাচ্ছিল। এরপর সে দুজনকে মাঠের দিকে নিয়ে যায়, নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই শত্রু রাজ্য থেকে আক্রমণ শুরু হয়। চারদিকে হুড়োহুড়ি শুরু হয়ে যায়, কামান গর্জে ওঠে, সৈন্যরা এদিক ওদিক দৌড়াতে থাকে, আর খবর আসে যে রাজপ্রাসাদে আগুন লেগে গেছে। এদিকে আবার খবর আসে প্রিন্সেস ম্যারিকে বন্দি করে নেওয়া হয়েছে। আর এই কথা শোনার সাথে সাথেই এডওয়ার্ড নিজেকে বীর প্রমাণ করার জন্য চিৎকার করে বলে সে নিজেই রাজকুমারীকে রক্ষা করবে এবং বলে যে তার আর কোনো সৈন্যর দরকার নেই। হোরেশিও তাড়াতাড়ি গালিভারকে বলে এডওয়ার্ড কোনোদিনই সময় মতো পৌঁছাতে পারবে না। এই কথা শুনেই গালিভার কোনো কিছু না ভেবেই সামনে এগিয়ে যায়। সে ছোট ছোট সৈন্যদের সহজেই পথ থেকে সরিয়ে দেয় এবং সোজা আগুনে জ্বলতে থাকা প্রাসাদের দিকে দৌড়ে যায়। আগুন ক্রমেই বাড়ছিল, কিন্তু গালিভার নিজের বিশাল হাত দিয়ে পথ তৈরি করতে করতে ভেতরে পৌঁছে যায় এবং প্রিন্সেস ম্যারিকে তুলে বাইরে নিয়ে আসে। লিলিপুটের লোকেরা তো আনন্দে চিৎকার করে ওঠে, কিন্তু রাজার সেক্রেটারি তখনও ভেতরেই আটকা ছিল। ধোঁয়া বাড়তেই থাকে আর আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ চেষ্টা হিসেবে গালিভার সেই কাজটাই করে যেটাই ছিল একমাত্র উপায়। সে প্রসাদের উপর প্রস্তাব করে আগুন নিভিয়ে দেয়। আর এই দৃশ্যটা যতটা অদ্ভুত আর লজ্জাজনক ছিল ঠিক ততটাই জরুরিও ছিল, কারণ এর ফলে রাজা এবং পুরো প্রসাদের সবার প্রাণ বেঁচে যায়। এখন তো গালিভার পুরো লিলিপুটের নায়ক হয়ে যায়। লোকেরা তার জয়ধ্বনি দিতে থাকে আর রাজাও তার প্রতি কৃতজ্ঞ হয়ে পড়ে। তালির শব্দ তো যেন থামতেই চাচ্ছিল না। চারদিকে মানুষ আনন্দে চিৎকার করে রাজা বেঁচে গেছেন, প্রিন্সেস নিরাপদ, আর গালিভার প্রথমবারের মতো এই ছোট্ট রাজ্যে একজন সত্যিকারের নায়ক হয়ে দাঁড়িয়েছিল। আর এই আনন্দের কারণে রাজা সঙ্গে সঙ্গে হোরেশিওকেও কারাগার থেকে মুক্ত করে দেন আর গালিভারকে ধন্যবাদ জানিয়ে তাকে রাতের রাজকীয় ভোজে আমন্ত্রণ জানায়। কিন্তু পিছনে দাঁড়িয়ে থাকে এডওয়ার্ড গালিভারের বাড়তে থাকা সম্মান দেখে ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছিল। রাজকীয় ভোজে রাজা হেসে গালিভারকে জিজ্ঞেস করেন সে কোথা থেকে এসেছে, আর গালিভার যে জীবনে প্রথমবার এত মানুষের ভালোবাসা পেয়েছে হঠাৎ করেই বলে ফেলে যে সে শুধু ম্যানহান্টের নয়, পুরো নিউ ইয়র্কের প্রেসিডেন্ট। লোকেরা তো তার কথা শুনে আনন্দে হাততালি দিতে থাকে, তার প্রতিটি কথাকেই সত্যি বলে বিশ্বাস করে, শুধু একজন ছাড়া, সে হচ্ছে এডওয়ার্ড। গালিভারকে সম্মান দিতে দিতে লিলিপুটের লোকেরা তার জন্য নিউ ইয়র্কের মতো একটি বড় বাড়িও বানিয়ে দেয় যেখানে সে আরামে থাকতে পারে। তারা তার জন্য একটি দারুণ থিয়েটারও বানায় যাতে পুরো রাজ্য একসঙ্গে জড়ো হয়ে গালিভারের জীবনযাত্রার গল্প শুনতে পারে। থিয়েটারে গালিভার সবাইকে নিজের বানানো টাইটানিকের মতো একটি গল্প শোনায়, কিভাবে সে একটি ডুবে যাওয়া জাহাজে আটকে গিয়েছে, কিভাবে ঢেউ তাকে তুলে নিয়ে গিয়েছে, আর কিভাবে সে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছিল। লোকেরা তার প্রতিটি কথা শুনে অবাক হয়ে যায় এবং তার সাহসিকতার প্রশংসা করতে থাকে। এডওয়ার্ড সেখানে দাঁড়িয়ে সব শুনছিল আর তার ভেতরে হিংসা আগুনের মতো আরো বাড়তে থাকে। পরের দিন হোরেশিও, যে মন থেকে প্রিন্সেস মেরিকে ভালোবাসতো, গালিভারের কাছে সাহায্য চায় যেন সে তাকে প্রিন্সেসকে ইমপ্রেস করতে সাহায্য করে। গালিভারও নিজের নতুন পাওয়া আত্মবিশ্বাস নিয়ে তাকে সাহায্য করে আর হোরেশিও সত্যিই প্রিন্সেসের মন জয় করে নেয়। কিন্তু অন্যদিকে এডওয়ার্ডও প্রিন্সেসের উপর নজর রেখেছিল আর যে কোনো ভাবে তাকে বিয়ে করতে চাইছিল। এদিকে লিলিপুটের সৈন্যরা সমুদ্রের তীরে গালিভারের জিনিসপত্র খুঁজে পায়, তার ফোন আর ভাঙা নৌকাটি। গালিভার নিজের ফোন নিতে আসে আর ফোনটি অন করতেই সে ডার্সির রাগে ভরা 1 ডজন ভয়েস মেল শুনতে পায়। সেখানে তার মিথ্যা আর্টিকেল, হঠাৎ করে হারিয়ে যাওয়া আর কিছু না বলে সব ছেড়ে চলে যাওয়া নিয়ে ডার্সি রাগ প্রকাশ করেছে।
এসব শুনে গালিভারের মন ভেঙে যায়। সে ডার্সির মুখোমুখি হতে চায় না, আর সে বলে ফেলে সে চিরদিনের জন্য লিলিফুটেই থেকে যাবে। কথা শুনে এডওয়ার্ডের ভেতরের হিংসা আরো বেড়ে যায়। এদিকে রাজা গালিভারকে জেনারেল বানিয়ে দেন, আর এখন পুরো সেনাবাহিনীর দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। রাগে পাগল হয়ে এডওয়ার্ড চুপি চুপি শহরের ডিফেন্স সিস্টেম বন্ধ করে দেয়। নিরাপত্তা দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গেই ব্লেফুক্সকোর সেনাবাহিনী হঠাৎ আক্রমণ চালিয়ে দেয়। ছোট ছোট কামানের শব্দে পুরো রাজ্য কেঁপে ওঠে। জেনারেল হওয়ার কারণে এবার গালিভারকে সেনাবাহিনীর নেতৃত্ব দিতে হয়। সে ভয় পেতে পেতেই পানিতে নামে, শত্রুদের জাহাজগুলো ধরে একে একে তীরে ছুঁড়ে ফেলে দেয়। তার দিকে ছোড়া কামানের গোলাগুলো তার পেটে লেগে উল্টো শত্রু সেনাদের উপর গিয়ে পড়ে। গালিভারের কোনো আঘাতই লাগে না। সে শত্রু সৈন্যদের ধরে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আর লিলিপুট আবারও তার জয়ের উৎসব পালন করতে থাকে। লোকেরা তাকে মাসাজ দেয়, তার চুল কেটে দেয়, আর তাকে পুরোপুরি আদর যত্নে রাখে। অন্যদিকে প্রিন্সেস ম্যারিও হোরেশিওকে পছন্দ করতে শুরু করে, আর এটা দেখে এডওয়ার্ডের রাগ চরমে পৌঁছে যায়। এডওয়ার্ড সেখান থেকে পালিয়ে শত্রু রাজ্য ব্লেফুক্সকোতে চলে যায়। আর গালিভারের রোবট বানানোর ম্যাগাজিন এবং তার ভাঙা নৌকার সার্কিট দেখে শত্রু ইঞ্জিনিয়ারদের একটি বিশাল রোবট বানানোর আইডিয়া দেয়। ব্লেফুস্কোর লোকেরা এডওয়ার্ডকে সাহায্য করে, আর মাত্র কয়েকদিনের মধ্যেই একটি বিশাল লোহার রাক্ষস তৈরি হয়ে যায়। এমন এক লোহার রাক্ষস যে গালিভারের সামনে শক্তিশালী হতে পারে। এরপর শত্রুরা আবার আক্রমণ করে। এবার গালিভার ভাবে আগের মতোই তাকে ছোট ছোট সৈন্যদের সঙ্গে লড়তে হবে, কিন্তু সে যুদ্ধক্ষেত্রে পৌঁছাতেই দেখে তার সামনে একটি বিশাল রোবট দাঁড়িয়ে আছে। সেই রোবটের ভেতরে এডওয়ার্ড বসেছিল, আর তার কণ্ঠস্বর স্পিকারের মাধ্যমে রাক্ষসের মতো গর্জে উঠছিল। এডওয়ার্ড প্রকাশ্যে গালিভারকে লড়াইয়ের চ্যালেঞ্জ জানায়। গালিভারের কাছে সেই চ্যালেঞ্জ গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে নিজের সমস্ত শক্তি দিয়ে রোবটটিকে পিছে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু লোহার সেই রোবট তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। রোবটটি গালিভারের প্যান্ট ধরে তাকে উপরে তুলে ফেলে, আর লিলিফুটের মানুষের সামনে তাকে হারিয়ে দেয়। মাটিতে পড়ে গিয়ে সবার সামনে অপমান সহ্য করতে করতে গালিভার স্বীকার করে নেয় যে সে অনেক মিথ্যা বলেছিল। সে কোনো প্রেসিডেন্ট নয়, টাইটানিকের নায়কও নয়, আর কোনো মহান যোদ্ধাও নয়। সে শুধু একজন সাধারণ মানুষ যে নিজের দুর্বলতা লুকানোর জন্য গল্প বানিয়ে বলছিল। কথা শুনে রাজা এবং লিলিপুটের সবাই গভীর ধাক্কা খেয়ে যায়। এডওয়ার্ড তখন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, আর গালিভারকে নির্বাসন দিয়ে এক দূরের দ্বীপে পাঠিয়ে দেয়। গালিভারকে সমুদ্রে ভাসতে ভাসতে এমন একটি জায়গায় পৌঁছে দেওয়া হয় যেখানে তার চেয়েও অনেক বড় বড় বিশাল মানুষ বাস করত। সেখানে একটি ছোট্ট মেয়ে, যে গালিভারের চেয়ে অনেক গুণ বড় ছিল, গালিভারকে একটি খেলনা ভেবে তুলে নেয় এবং নিজের বড় ডল হাউসে রেখে দেয়। সে তাকে চায়ের সিটের পাশে বসায়, তার সঙ্গে খেলতে থাকে, আর গালিভার নিজেকে এক অসহায় খেলনার মতো অনুভব করতে থাকে। এদিকে ডার্সিও গালিভারকে খুঁজতে খুঁজতে লিলিপুট দ্বীপে পৌঁছে যায়, কিন্তু এডওয়ার্ড যখন জানতে পারে যে ডার্সি এসেছে, তখন সে তাকেও বন্দি করে। এরপর এডওয়ার্ড রাজা এবং রানীকেও বন্দি করে, আর পুরো ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয়। এসব জানতে পেরে হোরেশিও দৌড়ে জায়ান্টের দ্বীপে যায় এবং গালিভারকে সবকিছু জানায়। মেয়েটির খেলনাগুলোর মধ্যে গালিভার একটি পুরনো সৈনিকের প্যারাশুট খুঁজে পায়। সেটি পরে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দুজনে মিলে ডার্সি এবং রাজারানীকে উদ্ধার করে। তারপর গালিভার লিলিফুটের দিকে ফিরে এসে সবার আগে ডার্সির সঙ্গে দেখা করে, আর অবশেষে সে নিজের মনের কথা তাকে বলে দেয় যে সে ডার্সিকে সত্যিই ভালোবাসে এবং এখন থেকে তার কাছে আর কিছুই লুকিয়ে রাখবে না। পরের দিন গালিভার এডওয়ার্ডকে লড়াইয়ের চ্যালেঞ্জ জানায়, এবার নিজের সম্মানের জন্য নয়, বরং লিলিফুটের মানুষদের রক্ষা করার জন্য। দুজনের মুখোমুখি লড়াই শুরু হয়। প্রথমে রোবট আবারও শক্তিশালী হয়ে উঠতে থাকে, কিন্তু হোরেশিও চুপি চুপি রোবটের ভিতরে ঢুকে তার পাওয়ার লাইন কেটে দেয়। রোবটটি বন্ধ হয়ে যেতেই গালিভার তাকে হারিয়ে দেয়, আর চারদিকে মানুষ আনন্দে নাচতে শুরু করে। রাজাও আবার গালিভারের সম্মান ফিরিয়ে দেন, আর হোরেশিওকে প্রিন্সেস ম্যারির সঙ্গে বিয়ের অনুমতি দেওয়া হয়। রাগে এডওয়ার্ড প্রিন্সেসকে ধরার চেষ্টা করে, কিন্তু প্রিন্সেস নিজেই তাকে একটি থাপ্পড় মেরে কাবু করে দেয়। এরপর তাকে চিরদিনের জন্য বন্দী করে রাখা হয়। ডার্সি প্রথমবারের মতো গালিভারকে চুমু খায়। লিলিপুট আর ব্লেফুস্কোর মধ্যকার শত্রুতাও শেষ হয়ে যায়, আর দুই রাজ্য একে অপরের বন্ধু হয়ে যায়। গালিভার আর ডার্সি নিজেদের নৌকাটি মেরামত করে আবার নিউ ইয়র্কে ফিরে আসে। কয়েক সপ্তাহ পরে গালিভার নিজের পুরনো চাকরি ছেড়ে একজন ট্রাভেল রাইডার হয়ে যায়, আর এখন সে আর ডার্সি একসঙ্গে সুখে শান্তিতে জীবন কাটায়। আর ঠিক এভাবেই এই সিনেমাটির হৃদয় ছুঁয়ে যাওয়া একটি হ্যাপি এন্ডিং হয়ে যায়।